নমস্কার বন্ধুরা, আমার নাম শুভঙ্কর। মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিগত দুটো ভিডিও দিয়েছি সফলতার কাহিনী নিয়ে। আজ এমন একজন বন্ধুকে পেয়েছি আমার এই ট্রেনিং সেন্টার থেকে, যে 30 বছর বয়সে একজন বিবাহিত হওয়া সত্ত্বেও কীভাবে এত কম্পিটিশান, এত কম ভ্যাকেন্সি কলকাতা পুলিশের মেরিট লিস্টে নিজের নাম তুলতে পেরেছে। দাদার মুখ থেকেই শুনে নেব কীভাবে তার জার্নি ছিল, কীভাবে চাকরি পেল, কী কী বই ফলো করেছে, কীভাবে প্রিপারেশান নিত, কত ঘন্টা পড়েছে, সমস্ত কিছু একদম প্রথম থেকে শুনবো দাদার মুখ থেকে। তো দাদা, তোমার নাম কি? ধন্যবাদ। আমার নাম হচ্ছে আকাশ মাঝি। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়া জেলার সালতোরা থানার গোপালনগর গ্রামে। আচ্ছা দাদা, তুমি প্রিপারেশান কীভাবে, কত বছর থেকে নিচ্ছ? প্রিপারেশন আমি 2019 সাল থেকে শুরু করেছি। তারপর কলকাতা পুলিশে আমি সিলেক্ট হই। মাঝে আমি অনেক পরীক্ষা দিয়েছি, যেমন রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবি কনস্টেবল 2019 সালে, ওটা আমার প্রথম ডিফেন্সের এক্সাম ছিল। সেখানে 2019-এর? তারপর সেখানে আমি গ্রাউন্ডে বাদ যাই, কারণ আমি আজ পর্যন্ত আমার একটা, সবাই জানে যারা আমার বন্ধু আছে, যে আমি 24 বছর পর্যন্ত কোনোদিন দৌড়িনি। আচ্ছা আচ্ছা। তো 24 বছর বয়সে আমি প্রথম দৌড়া শুরু করি। তো আমি সেটা লাস্ট 50 মিটারের জন্য ফেল হয়ে যাই। আমাদের পশ্চিম মেদিনীপুরের গ্রাউন্ড ছিল। আচ্ছা, তারপরে জেল পুলিশের পরীক্ষা থাকে, সেটাতে পাস করতে পারিনি। পরীক্ষাতে 600 ভ্যাকেন্সি ছিল, ওটা পাস করা যায়। 2019-এর জেল পুলিশ? হ্যাঁ, জেল পুলিশ করা যায়নি। তারপর এক্সাইজ কনস্টেবল ছিল, ওটা তো আমি 200 মিটার ট্র্যাক ছিল, বড়জোড়া মাঠ ছিল। যেহেতু 3টে সেট আমি করোনা চলছিল, 3টে শিফটে গ্রাউন্ড ছিল। তো আমার 7টা থেকে 9টা পড়েছিল জানুয়ারি মাস। আর বড়জোড়া গ্রাউন্ড যারা বাঁকুড়ার ছেলেরা জানে, খুব ঘুষি পাথর। আর যেহেতু খালি পেয়ে দৌড়ছিলাম, ওটাও 50 মিটারের জন্য মাঠ করতে পারিনি। এবং তারপরে আমি 50 মিটারের জন্য? হ্যাঁ, তারপরে আমি ডাব্লিউবি কনস্টেবল 2020 সাল দিই। সেখানে আমি জীবনে প্রথমবার আমি পরীক্ষায় আমি গ্রাউন্ডে পাস করি। আর সেটাতে আমি ফাইনাল মেরিটে বাদ হয়ে যাই, কারণ মেন পরীক্ষা আমার খুব খারাপ হয়ে গেছিলো। আচ্ছা, মেরিট থেকে কত নম্বর কেটেছো? আমার 5 নম্বরের জন্য কেটেছি, কারণ আমি যখন মেন পরীক্ষা দিয়েছিলাম টাইমটা ম্যানেজমেন্ট করতে পারিনি। আর প্রথমবার মেন পরীক্ষা দিয়েছিলাম, আর যেহেতু আমার বয়সটা অনেক হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা। আর ফ্যামিলিগত অনেক চাপ ছিল, সবাই বলতো যে একটা বয়স হয়ে গেলে একটা যেহেতু পারিবারিক চাপ থাকে, অনেক টেনশন থাকে, তোদের হবে না, এই ফালতু যে অনেক নেগেটিভ কথা শুনতে হয়, পরিবার, সমাজ, তো আত্মীয় তার স্বজন। জন্য আমি সেই চাপটা নিতে পারিনি। আমি মেন পরীক্ষায় কেটে যাই। তারপর আমি আরেকবার সুযোগ পাই কলকাতা পুলিশে। তারপর ওটাতে আমি উত্তীর্ণ হই, তারপর এই জায়গায় আসি। তাহলে বুঝতে পারলে, দেখো, হার না মানলে কেউ কখনো পরাজয় হবে না। ধৈর্যের পরীক্ষা, তোমাকে ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। তাহলে শুনলে আমার দাদার মুখ থেকে কতগুলো এক্সাম দিয়েছে, জেল পুলিশ, এক্সাইজ, ডব্লিউপি, এসআইও দিয়েছিল, প্রিলি পাস করতে পারেনি, জিডি দিয়েছিলাম, জিএসএসসি জিডিও দিয়েছে। তাহলে এক ধার থেকে কতগুলো পরীক্ষা দিয়েছে, কোনোটাতে প্রিলি হলে কোনোটায় মাঠ হয় না, কোনোটায় মাঠ হলে মেরিট লিস্টে বার চলে যায়। কিন্তু হার ছাড়েনি বলেই কিন্তু আজ এই পর্যন্ত আসতে পেরেছে এবং কলকাতা পুলিশে আজ চাকরি করছে এবং ট্রেনিং করছে। তো শুনে খুব ভালো লাগলো। বলি তাহলে, তুমি কলকাতা পুলিশে এখন সিলেক্টেড এখন? হ্যাঁ স্যার। বলি তাহলে, তোমার প্রিলিমিনারি কেমন পড়তে তুমি? প্রিলিমসটা কেমন পড়তে? প্রিলিমসটা কেমন পড়তে বলতে, আমি অঙ্ক করতাম সুবীর দাস থেকে। আচ্ছা। আর রেলওয়ে চ্যালেঞ্জার্স করতাম। আর ম্যাক্সিমাম যেটা আমি শিখেছি সেটা আমি ইউটিউব থেকে ফলো করেছি। আচ্ছা, ইউটিউব থেকে? ইউটিউবে দুটো চ্যানেল ফলো করতে? ইউটিউবে ম্যাথস উইথ আদিত্য রঞ্জন স্যারকে খুব ফলো করতাম। আচ্ছা, তোমরা পর থেকেই জানো স্যার একজন বিখ্যাত আদিত্য রঞ্জন স্যার। আর যেহেতু ফ্রিতে আমার মনে হয় ইউটিউবে সব থেকে ভালো যদি কোনো স্যার প্র্যাকটিস করায়, সেটা হচ্ছে সাহিল স্যার। সাহিল স্যারের কাছ থেকে প্র্যাকটিস করতাম। আর পিলির পর একটা আমাদের বেঙ্গলের সব থেকে যে ম্যাথের বেস্ট টিচার, সেটা হচ্ছে ম্যাথ উইথ মিনময় স্যার। আচ্ছা, মিনময় স্যারের কাছ থেকে অনেক শিখেছি। কারণ মিনময় স্যারের থেকে বড় কোনো স্যার পশ্চিমবঙ্গে আছে ইউটিউবে বলে আমার মনে হয় না। আচ্ছা, সেরা টিচার। আর ম্যাথ বই কি ফলো করতো? ম্যাথ বই আমি সুবীর দাস করতাম, রেলওয়ে চ্যালেঞ্জার করতাম, মাঝে মাঝে চঞ্চল বসে করতাম। আচ্ছা, তাহলে প্রত্যেকে শুনলে যে এই দুটো বই কিন্তু প্রত্যেকের মুখে আমরা শুনতে পাচ্ছি, এক হচ্ছে সুবীর দাসের বই আর একটা হচ্ছে চঞ্চল ঘোষ স্যারের বইটা, আর রেলওয়ে চ্যালেঞ্জার। আর রেলওয়ে চ্যালেঞ্জার বইটা। আচ্ছা, জিকে কি বই ফলো করতে? জিকে আমি ফলো করতাম, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল ফলো করতাম। আচ্ছা, ডব্লিউবিসিএস ম্যানুয়াল। হ্যাঁ, আর পরীক্ষার আগে যেহেতু পরীক্ষার সামনে যেহেতু এমসিকিউ প্র্যাকটিস করা খুব দরকার, তো রেলওয়ে চ্যালেঞ্জার্স একটা পুলিশ পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বই। তো রেলওয়ে চ্যালেঞ্জার্স পড়তাম। আর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। ওখানে অনেক এমসিকিউ আছে এবং প্রতিটা এমসিকিউর ওই যে চ্যাপ্টারের এমসিকিউ সেই সম্বন্ধে আরও ডিটেলস জানা যায়। তো জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব করতাম, আর মাঝে মাঝে সিআরপি একাডেমিও দেখতাম। আচ্ছা, তাহলে এই চ্যানেলগুলো তো আমরা কম বেশি অনেকেই ফলো করো। তাহলে ইউটিউব ফলো করেই কিন্তু দাদা সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছে। তো দাদা, আমি বলবো কী কী মক টেস্ট দিতে বা কোথায় দিতে, কী কী প্র্যাকটিস সেট ফলো করতে? প্র্যাকটিস সেট ফলো করতাম বলতে, যেমন আছে লিলারয়ের প্র্যাকটিস সেট ফলো করতাম। তারপর অনেক ইউটিউবে আমাদের অনেক আমাদের যেখানে ফ্রি মক পাই যেত, টেলিগ্রামে পাই যেত, সিআরপি একাডেমি, ওয়েব সলিউশন, ওই মক টেস্টগুলো দিতাম।
বা অনেক যেগুলো আমি যে সমস্ত টিচারদের কাছ থেকে পড়তাম, তারা যে মক টেস্টগুলো বানাতো তাদের মক টেস্টগুলো দিতাম। আচ্ছা, আমি এখানে একটা কথা বলবো যে যেহেতু তুমি এতগুলো এক্সাম হুম মাথায় কোনোটা কেটেছো, কোনোটা প্রিলি কেটেছো, মেন্স কেটেছো, হুম। তাই এই যে এত মোটিভেশনটা কোত্থেকে পেতে বা এতদিন ধরে এত বয়স হওয়া সত্ত্বেও একজন বিবাহিত হওয়া সত্ত্বেও পড়াটা চালিয়ে যেতে পেরেছো, হ্যাঁ, সেটা মোটিভেশনটা তুমি কী পেতে বা এনার্জি কোথা থেকে পেতে? আমার বাবা আমাকে খুব হেল্প করতো। বাবা যেহেতু আমার বাবা আমার চাকরি করে, আমার কোনোদিন কোনো কাজ করতে বলেনি। তোমার বাবা মা চাকরি করে? বাবা চাকরি করে। আচ্ছা আর বাবা আমাকে খুব সাপোর্ট করে গেছে সারা জীবন। তারপর আমার আচ্ছা যে আমি যেখানে মেজাজ থাকতাম ওখানে অনেক বন্ধু আছে, আমাকে অনেক বন্ধুরা অনেক হেল্প করেছে। তারপর আমার ওয়াইফ, আমার শ্বশুরবাড়ির লোক, আমার মা, আমার মাসি, মেসো সবাই আমাকে অনেক হেল্প করেছে। সবার সাপোর্ট ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আচ্ছা, যেহেতু তুমি অনেকগুলো মাঠ দিয়েছো, এটার একটা অনেকটাই এক্সপিরিয়েন্স আছে হুম এবং যারা দেখছে দর্শকরা তাদেরও সামনে ডব্লিউপির মাঠ আছে, কেপির মাঠ আছে। হুম। আচ্ছা, তোমার এই কেপির মাঠটা আমাকে একটু এক্সপিরিয়েন্সটা বলো, কলকাতা পুলিশের মাঠটা কীভাবে হয়েছিল? কলকাতা পুলিশের মাঠটা বলতে যেহেতু আমার বয়সটা অনেক হয়ে গেছিলো, আর আমি যেহেতু যখন প্রথম দৌড়তে শুরু করি তখন আমার ওয়েট ছিল 84 কেজি। বাবা, একটা এনা পেয়েছে, আর এখন এনা আমার যেটা ওয়েট একটা। আছে 70 কেজি। তো আমি রোদ মানে বালিতে দৌড়তে শুরু করেছিলাম, কারণ জানি যে বালিতে দৌড়তাম 4 দিন বালিতে দৌড়তাম, আর 2 দিন গ্রাউন্ড দৌড়তাম, আর একদিন রেস্ট নিতাম। বালি বলতে নদীর বালি চরে বলতে নাকি? নদীতে, আমার দামোদর নদীর উপর, দামোদর নদীর পাশে বাড়ি আচ্ছা মেজাটা, আচ্ছা। তার জন্য দামোদর নদীতে আমার 2-3টা ভাইয়ের সঙ্গে দৌড়তাম। মাঠ কতদিন প্র্যাকটিস করেছো? মাঠ মোটামুটি আমি 7-8 মাস প্র্যাকটিস করেছি। আমি মাঠ কন্টিনিউ দৌড়তাম, কারণ আমার যেহেতু আমি কোনোদিন মাঠের প্রতি আমার কনফিডেন্সটা খুব কম কম ছিল, ছিল, আচ্ছা। তাই আমি মাঠ কোনোদিন ছাড়তাম না, খুব এমার্জেন্সি ছাড়া মাঠ ছাড়তাম না। তাহলে এখানে একটা কথা বুঝালি, যদি মাঠ তোমার যদি একটু কেউ কোনো দিন দাওনি দাদার মতো, তাহলে কিন্তু তোমাকে মাঠটা অনেকটাই প্র্যাকটিস করতে হবে। আর যাদের অলরেডি 2-1টা দিয়েছে তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছেই। তো মাঠ তাহলে পাস করলে কত মিনিট লাগলো তোমার সময়? মাঠ আমার লেগেছিল 6 মিনিট 23 সেকেন্ড। 6 মিনিট এসে মোটামুটি তুমি একটা ধরো পাস করতে পেরেছো। হ্যাঁ। আচ্ছা, এরপরে তাহলে আসি মেন্সের কথায়। হুম। মেন্স কীভাবে পড়তে? মেস পড়তাম আমি, প্রথমে আমি যেহেতু উঠতাম 3টার সময় উঠতাম, তো 3টা থেকে, ভোরবেলা? হ্যাঁ আচ্ছা 3টা থেকে 6টা পর্যন্ত আমি আমি রিজনিং প্র্যাকটিস করতাম। আচ্ছা। তো রিজনিং প্র্যাকটিস করার পর আমি মানে যেমন মুখ ধোয়া বা যে খাওয়া ওয়াশ করা, হ্যাঁ। এরকম করার পর আমি অঙ্ক করতাম। আচ্ছা অঙ্ক করার পর এবং বিকালে, তারপর দুপুরে স্নান টান করে একটু ফোন টোন ঘাঁটতাম বা বন্ধুদের সঙ্গে কথা টথা বলতাম, কারণ আমি ফোনে অনেক কথা বলতাম বন্ধুদের সাথে আচ্ছা। পড়াশোনার গ্রুপ ব্যাপারে। গ্রুপ স্টাডি করতে আর কি। 2-3টে বন্ধুর সঙ্গে এরকম গল্প করতাম। তারপর আবার বিকালে জিকে পড়তাম। তা আকাশদা, তুমি মেন্সে কত পেয়েছিলে? মেন্সে পেয়েছিলাম 57। 57 পেয়েছিলে। হ্যাঁ। আর তোমার কি কোটা আছে? আমার এসসি। আচ্ছা, এসসিতে কাট অফ গিয়েছিল কত? এসসি 62.6। মেরিটের কথা হ্যাঁ বলছো? মেরিট, হ্যাঁ। আর তোমাকে ইন্টারভিউতে কত দেওয়া হয়েছে? কিন্তু 12.58। 12.5। একটা অসাধারণ নাম্বার পেয়েছে ইন্টারভিউতে, কিন্তু তুমি খুব দুর্দান্ত নাম্বার পেয়েছো, হ্যাঁ। যেটা 15-র মধ্যে কিন্তু একটা মানে বলবার মতো না, অসাধারণ একটা নাম্বার পেয়েছে। তা তোমার ইন্টারভিউতে কী কী কোশ্চেন ধরেছিল মনে আছে? কিছু বলতে পারবে? হ্যাঁ, ইন্টারভিউ আমাকে যেহেতু জিজ্ঞেস করেছিল যে তোমার ফেভারিট সাবজেক্ট কী, আচ্ছা তারপর আমি বললাম যে ভূগোল। তারপর ভূগোল থেকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গের মানে তোমার কি ভূগোল অনার্স ছিল? ভূগোল অনার্স না, বলে তোমার ফেভারিট সাবজেক্ট কী। আচ্ছা, তারপর বললো যে তুমি লাস্ট কোয়ালিফিকেশন কি রেখেছো? লাস্ট কোয়ালিফিকেশন আমার মাধ্যমিক দেখেছি, কিন্তু আমার মাস্টার ডিগ্রি করা আছে। মাস্টার ডিগ্রি করা আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সবারই মনের মধ্যে থাকে যে ইন্টারভিউতে কি আমি হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেখাবো? তুমি কি তাহলে তোমার এমএসসি করা ছিল? না, কোন আমার সাবজেক্টে? না এমএ করা আছে। এমএ করা ছিল কোন সাবজেক্টে? আমার ইংলিশ, আমার যেহেতু নেতাজি ওপেন থেকে করা আছে। আচ্ছা, ওপেনে করেছো। হ্যাঁ। তুমি তাহলে দেখিয়েছো মাধ্যমিক? মাধ্যমিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্যাররা দিয়েছিল কোন সাবজেক্ট তোমার ফেভারিট? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু মাধ্যমিক কিংবা এইচএস দেখায় তাদের কিন্তু এই কোন সাবজেক্ট ফেভারিট ওইটা নিয়ে ইন্টারভিউ এগিয়ে চলে। তা তুমি বললে ভূগোল, হ্যাঁ ভূগোল। তা তোমাকে কী কী কোশ্চেন ধরেছিল? বললো যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তারপর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তারপর হ্যাঁ তুমি এগুলো বলতে পেরেছিলে? হ্যাঁ সব বলেছিলাম, হ্যাঁ। আচ্ছা, কতজন স্যার ছিল? মোটামুটি আমার একটা ম্যাডাম ছিল আর 3টা মনে হয় স্যার ছিল। ইন্টারভিউ তোমাকে কতক্ষণ রেখেছিল? 2 মিনিট। 2 মিনিটে কতগুলো মোট কোশ্চেন হয়েছিল? মোটামুটি 8-9টা কোশ্চেন হয়েছিল। 8-9টা কোশ্চেন হয়ে গেছিল? হ্যাঁ। আর একটা জিজ্ঞেস করছিল যে 99 × 8 কত হয়, এরকম কিছু একটা গুণ জিজ্ঞেস করছিল। দুর্গাপুর যেহেতু ইন্টারভিউ ছিল, সবাইকে এরকম গুণ জিজ্ঞেস করছিল। আচ্ছা, এভারেজ সবাইকে ওই 1 থেকে 2 মিনিট রেখেছিল? হ্যাঁ, সবাইকে 2 মিনিট হয়েছে। এভারেজ 1.5 মিনিট থেকে 2 মিনিট। আচ্ছা, এই যখন তুমি কলকাতা পুলিশের এই মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পেলে, কেমন অনুভূতি হলো তোমার? হ্যাঁ, মনে হচ্ছিল যে সমস্ত পরিশ্রম আজকে সফল হলো। মানে সেই দিনটা আমি সারা সারা রাত, যেহেতু 4:57, এখনও মনে আছে যে 4:57 রেজাল্ট বেরিয়েছিল, তো 7:30 পর্যন্ত অনেক আত্মীয় বা অনেক রিলেটিভের ফোন অনেক এসেছিলো। আর সেই দিন সারা রাত আমি ঘুমোতে পারিনি খুশিতে। আর তুমি প্রিপারেশন তাহলে কোন বছরে শুরু করো? আমি 2019 সালে এপ্রিল থেকে শুরু করি। 2019 থেকে তোমার জার্নি শেষ হয় 2024 সালে এসে। হ্যাঁ, 2024, হ্যাঁ। তাহলে দীর্ঘ 5 বছরের লড়াই শেষ হয়েছে, তা এটা খুশিরই হওয়ার কথা।
যারা এই দিনটা জীবনে এসছে তারাই একমাত্র জানে কতটা আনন্দ, কতটা মানে একটা বেকারত্বের জীবন থেকে একটা নতুন জীবনে আসা, মানে এসব মানে কতটা আনন্দ একমাত্র যাদের হয় তারাই একমাত্র বলতে পারবে। তো তারপরে এখন তো ট্রেনিং করছো, হ্যাঁ, ট্রেনিং করছি আমি। ট্রেনিং কেমন মনে হয়? ট্রেনিংটা খুব সহজ, এখানে যতটা এখানে ট্রেনিংটাকে মজাভাবে নিতে হবে। যেহেতু আমার থেকে সবাই ছোট, সবাই আমাকে দাদার মতন ভালোবাসে, এখানে সবাইকে সঙ্গে মিলেমিশে থাকতে হবে। ট্রেনিং খুব সহজ, এখানে স্যাররাও খুব ভালো। এখানকার একটু এই যে এত বছর ধরে পড়ছো বা এত এজ পর্যন্ত ধরে রেখেছো নিজের প্রিপারেশনটা, হুম। যারা এই ধরো প্রিলিমসে কেটে যায় তোমার মতো বা মেন্সে কেটে গেলো, কেউ মেরিটে কেটে যায়, তাদের সম্পর্কে কী বলবে? কতটা ধৈর্য ধরে রাখবে, কীভাবে নিজেকে মোটিভেশন রাখবে? তাদেরকে আমি একটাই বলবো যে দেখো, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পারিবারিক যে অর্থটা খুব দরকার। তো তবে একটা জিনিস আমি বলবো যে তুমি যদি একবার এ লাইনে আসো, তো তোমার যতদিন না তোমার এজ কমপ্লিট হচ্ছে তুমি লেগে থাকো আর সৎ থাকো, আর মানে নিজের পরিশ্রম করো আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সাফল্য একদিন আসবে। যেটা ঠিকই বললো যে সফলতা তোমাকে একদিন আসবে, নিজের প্রতি সৎ থাকতে হবে এবং পরিশ্রম করে যাও। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। হ্যাঁ, এই যারা সামনে যারা ডব্লিউপি এবং কেপি এক্সাম দেবে তাদের সম্পর্কে তুমি কী বলবে? তাদের বলবো যে প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করো, ডেলি একটা করে মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, চাকরি নিশ্চিত। আকাশ দা, ভিডিও শেষ করার আগে আমার একটাই প্রশ্ন থাকবে তোমার কাছে। এই ধরো যারা এজ অনেকটা দোরগোড়ায় এসে গেছে, এই আমরা জানি কনস্টেবলের এজ 30, আগে 27 ছিল, এখন 30 করে দিয়েছে। হ্যাঁ, যাদের বয়স 29 প্লাস হয়ে গেছে বা কাছাকাছি এসে, তারা কীভাবে নিজেদেরকে মোটিভেশন রাখবে, কীভাবে ফোকাস রাখবে নিজের প্রিপারেশনের প্রতি, এবং যে পারিবারিক যে চাপ বা সমাজের যে চাপগুলো থাকে সেগুলো কাটিয়ে উঠবে, তুমি কি বলতে চাও? যেহেতু তোমার একটা এজ মোটামুটি 30-এর কাছাকাছি আছে, তুমি কি বলবে তাদের? তাদেরকে বলবো যে কারো কোনো কথার মানে শোনার দরকার নেই। অনেকে সমাজে অনেক কথা বলবে, তোর হবে না, বেকার সময় নষ্ট করছিস। তো যতটা পারবো তারা পড়াশোনার মধ্যে থাকুক বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক, আর নিজের প্রতি বিশ্বাস রাখুক, সেরাটা দেখ, শেষ জীবনে সাফল্য আসবে। কারণ ভগবান কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না, এটা আমি বিশ্বাস করি। আর আমি সবাইকে বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখবে, দাদা বা আমার ভাই বোন সবাই, এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভাইও কলকাতা পুলিশের কনস্টেবল একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে সিলেক্টেড। ভবিষ্যতেও পরীক্ষার কীভাবে পাস করবে বা কেউ শর্ট টাইমের মধ্যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সব ভিডিও দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ জানাই আকাশ দাকে সময় বের করে আমার চ্যানেল ইন্টারভিউ দেওয়ার জন্য। তো দেখলে আকাশ দার মোটিভেশন নিয়ে তোমরাও ইন্সপায়ার হও, তোমরাও প্রিপারেশন নাও, তোমরাও একদিন কলকাতা পুলিশে আসো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। জয় হিন্দ, জয় ভারত।